2010-এর পরবর্তী সময়গুলোতে আসলে মার্কেটে কিন্তু অনেক উত্থান পতন এসেছে, কিন্তু এরপরে কিন্তু আমরা এর আগে ফ্লোর প্রাইসটা আমরা দেখিনি। কিন্তু ফ্লোর প্রাইসটা যখন দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল, বিনিয়োগকারীদের একটা আবেদন ছিল যাতে ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয় এবং যারা এ ধরনের লক ইন অবস্থায় আছে তারা বের হওয়ার একটা অপশন খুঁজে পাচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ফ্লোর প্রাইসটা ওপেন করে দিয়েছে, কিন্তু আমরা দেখছি মার্কেট কিন্তু সাস্টেইন করতে পারছে না এবং নেগেটিভের পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এই অবস্থান থেকে আসলে বিনিয়োগকারীরাও খানিকটা শঙ্কিত, ওনারা আসলে এখন কি করবেন, বা মার্কেট পরিস্থিতিতে তারা তো অনেকেই প্যানিক সেলও দিচ্ছেন, এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? আসলে এই উত্তরণ উপায়টা নিয়ে ভাবার দরকার ছিল আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তাদের। বাংলাদেশে যখন এই ফ্লোর প্রাইস জিনিসটা প্রথমবারের মতো দেওয়া হলো, তখনও মার্কেটটা এরকম নেগেটিভ ট্রেন্ডে দীর্ঘদিন চলছিল এবং সেটাকে আটকানোর জন্যে, তো সেটা আটকানোর পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত ফ্লোর প্রাইসের এই ডিসিশনটা বলবৎ ছিল। এই সময়কালীন আমাদের যারা মার্কেটের পিছনে কাজ করছেন মার্কেটকে ভালো রাখার জন্য এবং এটা নিয়ন্ত্রণের জন্যে, তারা ভেবেছেন কিনা আমার এটা বিষয়ে সন্দেহ আছে যে ফ্লোর প্রাইসটা কোনো একদিন তো তুলে দিতে হবে। সেই তুলে দেওয়ার পরিস্থিতিতে তখন এর পরের ইম্প্যাক্টটা কী হবে, সেইটা কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, এই জিনিসটা নিয়ে ভেবে কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে মার্কেটে আমরা কোনোটা দেখিনি। এটা এই জায়গাটার একটা বড় দুর্বলতা ছিল। সেখানে আরেকটা জিনিস ছিল, আমি আমার আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে হ্যাঁ ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হোক, কিন্তু ধাপে ধাপে। এই যে ধাপে ধাপে করেছেও সেটা, কিন্তু সেই ধাপটা বোধহয় খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছে। 3-4টা ভাগ করে যেটা করা হয়েছে, এখনও কিছু ফ্লোর প্রাইস মার্কেটে বলবৎ আছে, অন্যগুলো আরেকটু সময় নিয়ে দেখে বুঝে করা উচিত ছিল এবং প্রিকশনারি মেজারগুলো নেওয়া উচিত ছিল। সেটা একটা ব্যাপার ছিল। আমাদের মার্কেটের আরেকটা কথা আমরা সবসময় বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থগুলো দেখা। আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে বিনিয়োগ, সেটা স্বার্থ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে বটে, কিন্তু বৃহৎ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন যদি মার্কেটে ভালোভাবে না থাকে, তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ কখনো কোনো দিনই সেটা সিদ্ধ হবে না। সো বৃহৎ বিনিয়োগকারীদের বিষয়টাও দেখতে হবে এবং এই বিনিয়োগটা মার্কেটের একটা স্টেবল পজিশন আনতে গেলে, যেটা ভাইজান বলছিলেন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা সবসময় থাকতে হবে, বিনিয়োগ করে অপেক্ষা করতে হবে এবং বিনিয়োগ করে অপেক্ষা করে আমি বিনিয়োগ থেকে যে রিটার্ন পাবো, মার্কেটের রিটার্নের সাথে অন্যান্য যেসব রিটার্ন পাই সেগুলো কম্পেয়ার করে আমাকে যদি বেনিফিটের জায়গাটা এখানে না পাই আমি, তাহলে আমি এই বিনিয়োগ থেকে সরে যে অন্য বিনিয়োগে যাব। আমি ব্যাংকে ইনভেস্ট করলে সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবো ওটা আমি নিশ্চিতভাবেই পাবো, সেখান থেকে ট্যাক্স কাটার পর আমার নেট যে রিটার্ন থাকবে, ওই রিটার্নের সাথে মার্কেট কম্পেয়ার করে আমি যদি দেখি মার্কেট থেকে আমার রিটার্নটা ভালো আসবে না বা আশঙ্কার মুখে পড়তেছে, তাহলে মার্কেট থেকে তো বিনিয়োগটা তো অন্যদিকে সরে যাবেই। সো মার্কেটে বিনিয়োগটা নিয়ে আসা, সেই বিনিয়োগটা মার্কেটে ধরে রাখা, এটার জন্য আমাদের নীতিগত যতগুলো কাজ করা সেগুলো করতে হবে এবং যতগুলো বেনিফিট দেওয়া সেটা দিতে হবে। এই জিনিসগুলো করতে পারলে মার্কেটে বিনিয়োগকারী আসবে এবং তারা মার্কেটে থাকবে। আদারওয়াইজ ওই আমরা মৌসুমী পাখির মতো বিনিয়োগকারী এখানে আসবে, তারা 2-1 দিন লাভ নিতে চেষ্টা করবে, ফটকা করে একটু খারাপ হলে তারা তাদের টাকা তুলে নেওয়ার জায়গায় চলে যাবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা আদার্স যারা আছেন তারা বলছেন যে যে কোম্পানিগুলো শেয়ার প্রাইস কমছে সেখানেও একটা লিমিট দিয়ে দেওয়া হোক, যে যাতে এর চেয়ে আর না কমে কোম্পানির প্রাইসটা। সেরকম কি কোনো বিষয় আসলে আসলে সেটি মার্কেটের জন্য পজিটিভ হবে? সেরকম লিমিট একটা দিয়ে দিয়েছে গত পরশুদিন, আমরা সে আগের দিন ডিসিশন জেনেছি যে 3%-এর বেশি প্রাইস কমতে পারবে না। আমরা যে একটা ডিসিশন এরকম মার্কেটে পট করে দিয়ে দিচ্ছি, সেটার আগে কতটুকু অ্যানালাইসিস করে নিচ্ছি, বা মার্কেট সংশ্লিষ্ট যারা ভালো আরও জ্ঞানী পার্সন আছে মার্কেটে ভালো বিষয়গুলো নিয়ে অ্যানালিসিস করেন, তাদের সাথে কতটুকু আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা বোধহয় একটু কোশ্চেনের দাবি রাখে। কারণ এই সিদ্ধান্তগুলো আমরা করার পরেও ভালো কিছু দেখতেছি না, বরং সেটা মার্কেট আর উল্টো নেগেটিভ ইম্প্যাক্ট করছে। ভাইজান বলছেন যে খারাপ মার্কেটে কখনো ভালো নিউজও ভালোভাবে কখনো কোনো কাজ করে না, আর খারাপ নিউজ তো নাই না। সো যখনই আবার এই 3%-এর বেশি শেয়ার প্রাইস কমতে পারবে না এমন একটা নিউজ দেওয়া হলো, ওটা কিন্তু বিনিয়োগকারীদেরকে আরও প্যানিক করেছে যে এটাকে মার্কেট আবার সেই ফ্লোর প্রাইস দেওয়ার মতো ওইরকম একটা জিনিস বেঁধে দিয়েছে। সো মার্কেট আরও খারাপের দিকে যাবে এমনভাবে প্যানিক করেছে। সো মার্কেটে এরকম যে কোনো নিউজ দেওয়ার আগে, যে কোনো কিছু ডিসিশন দেওয়ার আগে সেগুলো নিয়ে আরও বেশি ওয়ার্কআউট করে নেওয়া উচিত, ব্যাকগ্রাউন্ডে কাজ করে নেওয়া উচিত। আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা রয়েছে, চিটাগং স্টক এক্সচেঞ্জের ভূমিকা রয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো আছেই, সাথে মার্কেট সংশ্লিষ্ট আমাদের যারা মার্চেন্ট ব্যাংকিং আছে, ব্রোকারেজ হাউসের অ্যাসোসিয়েশন আছে, আমাদের ব্যাংকের যারা কর্মকর্তারা আছেন, এনারা যারা মার্কেটে খুব বেশি পরিমাণ ভালো ভূমিকা রাখেন, তাদেরকে নিয়ে কম্বাইনলি মিটিং করে, প্রয়োজনে একাধিক মিটিং করে প্রবলেমগুলো ছট আউট করে, সেই প্রবলেমগুলো কি সলিউশন আসতে পারে সেই সলিউশনগুলো করে দেন মার্কেটে সেই ডিসিশনগুলো ইম্পোজ করলে মার্কেটের জন্য ভালো হবে।